আপনি এমন কর্পোরেট সদর দপ্তর দেখতে যাচ্ছেন যেগুলো দেখে মনে হবে যেন 2125 সালের নকশা করা হয়েছে। যখন বিশ্বের বাকি অংশ কাচের বাক্স বানাচ্ছে, তখন চীনের প্রযুক্তি জায়ান্টরা তৈরি করছে অসম্ভব রূপ, ভাসমান টাওয়ার এবং ডিএনএ স্পাইরালের মতো আকাশের দিকে মোচড়ানো কাঠামো। এগুলো কোনো কনসেপ্ট রেন্ডার বা কল্পনার প্রকল্প নয়, এগুলো বাস্তব ভবন যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করে। এমন 12টি সদর দপ্তর যা প্রমাণ করে ভবিষ্যতের স্থাপত্য আসছে না, ভবিষ্যৎ ইতিমধ্যেই এখানে। চলুন শুরু করি এমন একটি ভবন দিয়ে যা আক্ষরিক অর্থেই মাধ্যাকর্ষণকে অস্বীকার করে। ডিজিআই স্কাই সিটি। শেনচেনের আকাশে দুটি কাচের টাওয়ার মাঝ আকাশে ভাসছে বলে মনে হয়। ডিজিআই স্কাই সিটি ঠিক তেমনই দেখায়, যেমন বিশ্বের সবচেয়ে বড় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানে একটি উড়তে পারে এমন সদর দপ্তর বানালে দেখাতো। বিশাল ক্যান্টিলিভার অংশগুলো কোনো দৃশ্যমান সাপোর্ট ছাড়াই ঝুলে আছে, কিন্তু হাজার হাজার টন ওজন বহন করে কাচের টাওয়ারকে ওজনহীন দেখানো কিভাবে সম্ভব? 9 তলা উপরে ব্যবহৃত অফিস স্পেসের মধ্যে ড্রোন পরীক্ষার সুবিধা কিভাবে যুক্ত করা হয়েছে? একটি গোপন কেন্দ্রীয় কোর সিস্টেম অদৃশ্য স্টিল কাঠামোর মাধ্যমে পুরো ওজন বন্টন করে। কাচের আড়ালে লুকিয়ে আছে সূক্ষ্ম প্রকৌশল যা টাওয়ারগুলোকে বাইরে প্রসারিত হতে দেয়, অথচ সেগুলোকে মাধ্যাকর্ষণ অস্বীকার করছে বলে মনে হয়। স্থাপত্যের ভেতরেই তৈরি ড্রোন টেস্টিং সুবিধার মধ্য দিয়ে ড্রোন উড়ে যায়। এই ভবন শুধু ড্রোন প্রযুক্তিকে আশ্রয় দেয় না, ভবনটি নিজেই ড্রোন প্রযুক্তি। নুডি টাওয়ার শেনচেনের স্কাইলাইনে 820 ফুট উঁচুতে উঠে গেছে, মাঝ আকাশে ঝুলে থাকা স্কাই ব্রিজ দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত। টেনসেন্টের সদর দপ্তরে 50,000 কর্মী কাজ করে এমন দুটি কাঠামোর ভেতরে, যেগুলো একে অপরের দিকে হেলে আছে, ফলে পুরো কমপ্লেক্সটিকে চলমান মনে হয়। কিন্তু একাধিক স্তরের দুটি আকাশচুম্বী ভবনকে ব্রিজ দিয়ে যুক্ত করা, তাও কাঠামোগত শক্তি নষ্ট না করে, এটা প্রকৌশলের জন্য এক দুঃস্বপ্ন। ঘূর্ণিঝড়ের সময় যখন প্রতিটি টাওয়ার আলাদাভাবে দুলতে থাকে, তখন কিভাবে সেগুলোকে সংযুক্ত রাখা হয় বাস্তব সময়ে শিখতে পারে এমন এআই চালিত সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্কাই ব্রিজগুলোতে এক্সপ্যানশন জয়েন্ট রয়েছে যা স্বাধীনভাবে নড়াচড়া করতে দেয়, তবুও সংযোগ বজায় রাখে। স্মার্ট ক্লাইমেট কন্ট্রোল ব্যবস্থায় শক্তি খরচ 40% কমে যায়। এই ব্রিজগুলো শুধু হাঁটার পথ নয়, এগুলো হলো সহযোগিতার ইকোসিস্টেম, যেখানে বাগান ও মিটিং স্পেস রয়েছে মাটি থেকে 800 ফুট উপরে ভাসমান অবস্থায়। হুয়াওয়ে অকশন ক্যাম্পাস। হুয়াওয়ে একটি সম্পূর্ণ শহর তৈরি করেছে যা বাইরে থেকে একটি সদর দপ্তরের মতো দেখায়। ডংওয়ানে 4.6 মিলিয়ন বর্গফুট জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে গরুর শিংয়ের মতো বাঁকানো ভবনগুলো পুরো ল্যান্ডস্কেপ জুড়ে ছড়িয়ে আছে। 120টি আলাদা কাঠামো একসাথে যুক্ত হয়ে একটি ক্যাম্পাস তৈরি করেছে। একটি কর্পোরেট কমপ্লেক্সের ভেতরে ইউরোপীয় থিমের 12টি আলাদা শহরের প্রতিরূপ। এটা কোনো সদর দপ্তর নয়, এটা যেন একটি ছোট দেশ। কিন্তু বিশৃঙ্খলা ছাড়াই 120টি ভবন কিভাবে যুক্ত করা হয়? কয়েক মাইল জুড়ে বিস্তৃত ক্যাম্পাসে 1 লাখ কর্মীকে কিভাবে চলাচল করানো হয়? যখন আপনার সদর দপ্তরই কিছু বাস্তব শহরের চেয়ে বড়, তখন দক্ষতা কিভাবে বজায় রাখা হয়? একটি স্বয়ংক্রিয় ট্রেন সিস্টেম 7 মাইল ট্র্যাক জুড়ে পুরো ক্যাম্পাসকে সংযুক্ত করে। সবুজ ভবন প্রযুক্তির পুরো কমপ্লেক্স জুড়ে শক্তি ব্যবহার 30% কমিয়ে দেয়। পাকানো অকশন নকশা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি সর্বোত্তম বায়ু প্রবাহ এবং প্রাকৃতিক শীতলতার জন্য প্রকৌশলগতভাবে তৈরি। হুয়াওয়ে শুধু একটি সদর দপ্তর বানায়নি, তারা এমন একটি কার্যকর শহর তৈরি করেছে। অপো সদর দপ্তর শেনচেন। ওটাওয়ার শেনচেনের আকাশরেখার ওপর কাচ ও স্টিলের নিখুঁত একটি বৃত্ত হিসেবে উঠে দাঁড়িয়েছে। অপর সদর দপ্তর আক্ষরিক অর্থেই তাদের নামের প্রথম অক্ষরের আকারে তৈরি, মাঝখানে ফাঁপা অংশ সহ একটি বৃত্তাকার কাঠামো। এটি আধুনিক স্থাপত্যের সবচেয়ে সাহসী জ্যামিতিক নকশাগুলোর একটি। কিন্তু বৃত্তাকার ভবন মানেই দুঃস্বপ্ন। যখন কোনো সোজা দেয়ালই নেই, তখন ভেতরের জায়গা কিভাবে নকশা করা হয়? মাঝখানে কোনো কলাম ছাড়া একটি রিং কাঠামো কিভাবে দাঁড় করানো হয়? যখন কোনো দুটি কাচের প্যানেল একরকম নয়, তখন হাজার হাজার বাঁকানো কাচ কিভাবে তৈরি করা হয়? একটি কাঠামোগত সিস্টেম পুরো বক্ররেখা জুড়ে সমানভাবে ওজন বন্টন করে, বৃত্তের দুর্বলতাকেই তার শক্তিতে পরিণত করে। উন্নত ফ্যাশন সিস্টেম সারাদিন সূর্যের অবস্থান অনুসরণ করে প্রাকৃতিক আলো বাড়াতে এবং তাপ কমাতে নিজেকে সামঞ্জস্য করে। প্রতিটি বাঁকানো কাচের প্যানেল প্যারামেট্রিক ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে আলাদাভাবে প্রকৌশলগতভাবে তৈরি করা হয়েছে। যে রিং আকৃতিকে অসম্ভব মনে হয়েছিল, সেটাই হয়ে উঠেছে সবচেয়ে কার্যকর নকশা। কিন্তু আকাশ ছোঁয়ার ক্ষেত্রে শেনচেন সেরাটাকে শেষের জন্য তুলে রেখেছিল। পিংআনো ফাইন্যান্স সেন্টার 1965 ফুট সোজা মেঘের ভেতর পর্যন্ত উঠে গেছে। পিংআনো ফাইন্যান্স সেন্টার চীনের চতুর্থ সর্বোচ্চ ভবন, একটি সুচালো দানক যা শেনচেনের আকাশরেখা ভেদ করে স্টিলের সূচের মতো দাঁড়িয়ে আছে। প্রায় 2000 ফুট উচ্চতায়, যেখানে অধিকাংশ ভবন কখনো পৌঁছায় না।
সেখানে প্রবল বাতাসে দুলে ওঠা একটি কাঠামোর ভেতরে কাজ করেন 15,000 মানুষ। কিন্তু এই উচ্চতায় মাধ্যাকর্ষণের সঙ্গে এই লড়াই নয়, লড়াই টাইফুনের সঙ্গে। এত উঁচুতে বাতাসের চাপ যেখানে স্টিল ভেঙে ফেলতে পারে, সেখানে একটি সুপার টল টাওয়ারকে কিভাবে স্থিতিশীল রাখা হয়, উপরের তলাগুলোতে কর্মীদের মাথা ঘোরা কিভাবে রোধ করা হয়, আর এত শক্ত একটি ভিত্তি বা কিভাবে তৈরি করা হয়। পুরো কাঠামো জুড়ে 1700টি ড্যাম্পার বসানো হয়েছে, যা বাতাসের শক্তি শোষণ করে দোলন প্রায় সম্পূর্ণভাবে দূর করে দেয়। সরু হয়ে ওঠা নকশা বাতাসের প্রতিরোধ ক্ষমতা সোজা টাওয়ারের তুলনায় 40% কমিয়ে দেয়। ভিত্তি শিলাস্তরের ভেতরে 180 ফুট গভীরে গাঁথা, যা ভবনের প্রস্থের চেয়েও 60 ফুট বেশি গভীর। স্মার্ট সিস্টেম শক্তি ব্যবহার অর্ধেকে নামিয়ে আনে। এরা শুধু উঁচু নয়, এটা পদার্থবিজ্ঞানের উপর প্রকৌশলগত আধিপত্য। চায়না রিসোর্সেস টাওয়ার 1280 ফুট প্রবাহমান বাঁক, মাটি ভেদ করে ওঠা বাঁশের কুড়ি থেকে অনুপ্রাণিত। চায়না রিসোর্সেস টাওয়ার আকাশের সঙ্গে লড়াই করে না, সে তার ভেতরেই বেড়ে ওঠে। পুরো কাঠামোটি জৈব অরৈখিক নকশা অনুসরণ করে, যা একে জীবন্ত মনে করায়। কিন্তু একটি সুপার তল ভবনে এমন মসৃণ বাঁক তৈরি করা মানে কাঠামোগত উন্মাদনা। কোনো পুনরাবৃত্তি ছাড়া জৈব রেখা অনুসরণ করা, কাচের ফ্যাসাড কিভাবে তৈরি করা হয়, এত উচ্চতায় অসমমিত আকার কিভাবে সমর্থন করা হয়, আর এটিকে দাঁড় করিয়ে রাখার জন্য প্রয়োজনীয় স্টিলের কঙ্কাল কিভাবে লুকানো হয়। একটি ডায়াগ্রিড সিস্টেম তির্যক স্টিলের জাল, বাঁশ অনুপ্রাণিত বহিরাবরণের নিচে অদৃশ্য থেকেও ভার বহন সমানভাবে বন্টন করে। প্রাকৃতিক বায়ু চলাচল ও অভিযোজিত ফ্যাসাডের মাধ্যমে শক্তি দক্ষতা বিল্ডিং কোডের চাহিদার চেয়ে 30% বেশি। এই বাঁকগুলো শুধু সাজসজ্জা নয়, এগুলো বায়ুগতিগত অপটিমাইজেশন। রূপ ও কার্যকারিতা এক হয়ে তৈরি করেছে একটি জীবন্ত ভাস্কর্য, যার ভেতরে কাজ করেন হাজার হাজার মানুষ। কিন্তু টেনসেন্টের জন্য আরেকটি ভাবনা তখনও বাস্তব রূপ নেওয়ার অপেক্ষায় ছিল। টেনসেন্ট হেলিক্স। দুটি টাওয়ার ডিএনএর জোড়া সর্পির সুতোর মতো আকাশের দিকে পেঁচিয়ে উঠেছে। টেনসেন্ট হেলিক্স শুধু দাঁড়িয়ে থাকে না, এটি ঘুরে ওঠে। ডাবল হেলিক্স স্থাপত্য, যা শত শত ফুট ওপরে উঠে গেছে, যেখানে প্রতিটি টাওয়ার একটানা বাঁক নিয়ে একে অপরের চারপাশে পেঁচিয়ে রয়েছে, প্রচলিত নির্মাণের প্রায় সব নিয়মকেই অস্বীকার করে। কিন্তু এখানেই সমস্যা। ঘূর্ণায়মান কাঠামো ভেঙে পড়তে চায়। প্রতিটি তলায় যখন ফ্লোর প্লেটের আকার বদলে যায়, তখন দুইটি সর্পিল টাওয়ারকে কিভাবে স্থিতিশীল রাখা হয়, একটিকে ক্ষতি না করে দুইটি সর্পিলকে কিভাবে সংযুক্ত করা হয়, আরেকটিও সোজা রেখা নেই এমন কিছু আদৌ কিভাবে নির্মাণ করা যায়। একটি ডাবল হেলিক্স স্টিল ফ্রেমওয়ার্ক, যেখানে সর্পিল সংযোগের মাধ্যমেই প্রতিটি টাওয়ার একে অপরকে ধারণ করে। এই ঘূর্ণন সাজসজ্জা নয়, এটিই কাঠামো। সবুজ টেরেস পুরো বহিরাবরণ জুড়ে সর্পিলভাবে উপরে উঠে গেছে, বাঁকের পথ অনুসরণ করে। প্রতিটি বিম, প্রতিটি সংযোগ বিন্দু, প্রতিটি ফ্লোর প্লেট ছিল কাস্টম ইঞ্জিনিয়ার্ড, কারণ এখানে কিছুই পুনরাবৃত্ত নয়। উদ্ভাবন আক্ষরিক অর্থেই স্টিলের ভেতর পেঁচিয়ে আছে। সিসিটিভি সদর দপ্তর। দুটি টাওয়ার অসম্ভব কোণে একে অপরের দিকে হেলে পড়ে, তারপর উপরে গিয়ে যুক্ত হয়েছে 90 ডিগ্রির একটি ক্যান্টিলিভারের মাধ্যমে, যা মাটি থেকে 525 ফুট ওপরে ঝুলে আছে। বেইজিং এর সিসিটিভি এই সদর দপ্তর স্টিল ও কাচের একটি লুপ, যা মনে হয় ধীরে ধীরে পড়ে যাচ্ছে। 768 ফুটের স্থাপত্য, যা ভবন কিভাবে দাঁড়ায় সে সম্পর্কে আমাদের সব স্বাভাবিক ধারণা ভেঙে দেয়। কিন্তু কয়েক 10,000 টন ওজনের একটি অনুভূমিক অংশ দিয়ে দুইটি হেলে থাকা টাওয়ারকে যুক্ত করা, এটা নির্মাণ নয়, এটা পদার্থবিজ্ঞানের পরীক্ষা। মাটি থেকে 50 তলা উপরে একটি ওভারহ্যাং কিভাবে জোড়া লাগানো হয়, অস্থির দেখানোর জন্য তৈরি একটি কাঠামোর ভেতর দিয়ে 5,50,000 টন ওজন কিভাবে বন্টন করা হয়। বিপ্লবী ডায়াগ্রিড স্টিল কাঠামো, তির্যক বিমের একটি জাল, যা ত্রিভুজ তৈরি করে পুরো লুপ জুড়ে ভার ছড়িয়ে দেয়। 6 বছর ধরে নির্মাণকালে প্রকৌশলীরা প্রতিটি জয়েন্টে চাপ গণনা করেছে। যে ভবনটিকে সবাই বলেছিল বাড়ানো অসম্ভব, সেটিই হয়ে উঠল সেই ভবন যা আকাশচুম্বী স্থাপত্যের ভবিষ্যৎ নতুন করে সংজ্ঞায়িত করল। এখানে মাধ্যাকর্ষণ জয়ী হয়নি, জয়ী হয়েছে প্রকৌশল। ওপ্পো সদর দপ্তর হাংঝৌ। প্রবাহমান কাচের বাঁক পুরো কাঠামোকে ঘিরে রেখেছে, যেন মাঝপথে জমে যাওয়া জল। ওপ্পোর হাংঝৌ সদর দপ্তর সেনজেনের রিংয়ের ঠিক বিপরীত। এই ভবনটি যেন নড়ে চলে। জৈব স্থাপত্য, যেখানে সব দিকেই বাঁক, কোনো পৃষ্ঠ সমতল নয়, কোনোই একরকম নয়। কিন্তু একসাথে 3টি মাত্রায় বাঁক প্রকৌশল করা মানেই নির্মাণের দুঃস্বপ্ন। ভবন যখন তরলের মতো বয়ে যায়, তখন কাঠামোগত স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করা হয়? প্রতিটি আলাদা আকৃতির 12,000টি কাচের প্যানেল কিভাবে তৈরি করা হয়? উন্নত প্যারামেট্রিক ডিজাইন সফটওয়্যার প্রতিটি বাঁককে গাণিতিকভাবে হিসাব করেছে। 12,000টি কাচের প্যানেলের প্রতিটি ডিজিটাল নিখুঁততায় কাস্টম ফ্যাব্রিকেট করা হয়েছে। ভেতরের কাঠামোতে তির্যক ব্রেসিং ব্যবহার করা হয়েছে, যা বাঁকের সঙ্গে নমনীয়ভাবে কাজ করে, একই সঙ্গে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে।
সৌন্দর্য ও শক্তির নিখুঁত ভারসাম্য। ভবনটি দেখতে যেন বয়ে চলে, কিন্তু দুর্যোগ সহ্য করার জন্যই এটি প্রকৌশলগতভাবে তৈরি। উদ্ভাবন নানা রূপ নেয়, যার মধ্যে আছে এমন ভবন তৈরি করা। ইনফিনিটাস প্লাজা। ইনফিনিটাস প্লাজা শুধু একটি সদর দপ্তর নয়, এটি স্থাপত্যের স্কেলে করা একটি স্বাস্থ্য পরীক্ষা। প্রথম দিন থেকেই লিড প্লাটিনাম সার্টিফাইড। এমনভাবে নকশা করা হয়েছে যাতে 8,000 কর্মী শুধু কাজে এলেই আরও সুস্থ থাকে। এমন একটি ভবন যেখানে বাতাসের মান ও হাসপাতালের মানকেও ছাড়িয়ে যায় এবং প্রাকৃতিক আলো পৌঁছে যায় 80% কর্মক্ষেত্রে। কিন্তু হাজার হাজার মানুষকে ধারণ করেও সর্বোচ্চ সবুজ ভবন সার্টিফিকেশন অর্জন করা, এটা ব্যয়বহুল এবং জটিল। এত বড় পরিসরে বাতাস ও পানি কিভাবে পরিশোধন করা হয়? কিভাবে বর্জ্য 90% কমানো যায়? কাগজে সুন্দর দেখানোর বদলে টেকসই ব্যবস্থাকে বাস্তবে কার্যকর করা যায় কিভাবে? উন্নত পরিশোধন ব্যবস্থা ভবনের ভেতরে ব্যবহৃত পানির 90% পুনর্ব্যবহার করে। প্রতিটি জোনে থাকা এয়ার কোয়ালিটি সেন্সর সবসময় হাসপাতাল মানের বাতাস বজায় রাখে। স্মার্ট গ্লাসের মাধ্যমে প্রাকৃতিক আলোর অপটিমাইজেশন, যা সারাদিনে নিজে থেকেই সামঞ্জস্য করে। স্থাপত্য নিজেই হয়ে উঠেছে স্বাস্থ্য প্রযুক্তি। ইনফিনিটাস শুধু সবুজ ভবন বানায়নি, তারা এমন একটি ভবন বানিয়েছে যা ভেতরের মানুষদের সক্রিয়ভাবে উন্নত করে। নেটড্রাগন সদর দপ্তর। চীনের একটি শহরের মাঝখানে বসে থাকা পূর্ণমাত্রার একটি স্টারশিপ। নেটড্রাগনের সদর দপ্তরটি ঠিক স্টার ট্রেকের ইউএসএস এন্টারপ্রাইজের মতো আকারে তৈরি। শসার সেকশন, ন্যাসেল, সব কিছুই রয়েছে। এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে সাহসী কর্পোরেট ভবন, যেখানে একটি গেমিং কোম্পানি সায়েন্স ফিকশনকে বাস্তব প্রকৌশলে রূপ দিয়েছে, কিন্তু একটি মহাকাশযানের নকশাকে বাস্তব অফিস স্পেস হিসেবে কার্যকর করা, সেটা অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী। শসার সেকশন আর ন্যাসেলকে কিভাবে এমন বাস্তব কাঠামো হিসেবে প্রকৌশল করা হয় যা ভেঙে পড়বে না? কিভাবে একটি কল্পনাকে এতটা গুরুত্ব দেওয়া হয় যে সেটি কাঠামোগতভাবে নিরাপদ হয়? প্রকৌশলীদের কিভাবে বোঝানো হয় যে এটা পাগলামি নয়, সায়েন্স ফিকশন রূপের ভিতরে লুকিয়ে থাকা সম্পূর্ণ কাঠামোগত দৃঢ়তা। শসার সেকশনে কেন্দ্রীয় কোর থেকে ছড়িয়ে থাকা রেডিয়াল স্টিল বিম ব্যবহার করা হয়েছে। ন্যাসেলগুলো বাস্তব ভবন শক্তিশালী স্কাইওয়াকের মাধ্যমে সংযুক্ত। এটি কাজ করে, এটি দাঁড়িয়ে আছে, এখানে বাস্তব কর্মীরা বাস্তব কাজ করেন। এই ভবন প্রমাণ করেছে কর্পোরেট স্থাপত্য একঘেয়ে হওয়ার কোনো দরকার নেই, শুধু এমন প্রকৌশলী দরকার যারা চেষ্টা করার মতো সাহস রাখে।